কর আহরণের হার জিডিপির অন্তত 15% করা গেলে ঋণ নির্ভর বাজেট করার দরকার হবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। করদাতাদের আস্থা বাড়িয়ে আদায় প্রক্রিয়া সমন্বিতভাবে প্রযুক্তি নির্ভর করা গেলে রাজস্ব বাড়বে বলেও জানান তারা। সিপিডি আয়োজিত কর আহরণে প্রযুক্তির ব্যবহার এবং পরবর্তী করণীয় শীর্ষক আলোচনায় এসব পরামর্শ দেন বক্তারা। সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতি বছরই কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও বিবেচনায় আনা হয় না এনবিআর এর সক্ষমতা। বিস্তারিত সাজ্জাদ জাহানের প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে কর আহরণে প্রযুক্তির ব্যবহার এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে সিপিডি। আমাদের একটা শক্তি সভায় জিডিপির আকার অনুযায়ী কর আহরণে দেশ অনেক পিছিয়ে বলে জানান বক্তারা। 30% পর্যন্ত আমার ট্যাক্স জিডিপি রেশিও হতে হবে। সরকারে কিন্তু আরেকটা ব্যাপার আছে, ক্যাশলেস 70% ক্যাশলেস হ্যাজ টু বি ডান বাই 2030. Taxation must be justified. There must be judicious aspect of the taxation. বাংলাদেশ কিন্তু এখনো রেভিনিউ জেনারেট করতেছে অন রিগ্রেসিভ ট্যাক্স, ভ্যাট এন্ড ইনডাইরেক্ট রেভিনিউ। আমরা চাচ্ছি প্রোগ্রেসিভ ট্যাক্স, মিনিং যে যত আয় করবেন সে তত বেশি ট্যাক্স দিবেন। সংসদ থেকে এটার জবাবদিহিতা নিতে হবে যে কেন এটা করা হয়নি, কেন 12 সালের ভ্যাট আইনটা আমরা নিজেরাই ওইটার পরিবর্তনের প্রস্তাব কেন তুললাম। এখানে এই দায়বদ্ধতার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, কর আহরণে জটিলতার মূল কারণ হচ্ছে ডিজিটাল পদ্ধতি আসলে ডিজিটাল নয়। আজকে আমরা যদি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সে 2020 সালের টার্গেটেও যেতে পারতাম 14%, তাহলে কিন্তু এইবারের যে বাজেট করা হচ্ছে এই বাজেটে একটা পয়সাও বিদেশ থেকে নিতে হতো না, কারণ পাবলিক এক্সপেন্ডিচার এবার 14%-এর বেশি হবে না। আমরা জানি এটা হয়তো 13% অফ জিডিপির সমান হয়তো হতে পারে। সিপিডির আরেক সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যারা কর দেয় না কিংবা অর্থ পাচার করে তারা রাজনৈতিকভাবে শক্তিশালী। কর আদায় বাড়াতে 3 পরামর্শ দেন তিনি। আপনার প্রতিটি কর বাড়তি দিলে পরে আপনি গণপরিবহন ভালো পাবেন, আপনি স্বাস্থ্যসেবা ভালো পাবেন, আপনার প্রাথমিক শিক্ষা গণশিক্ষা ভালো হবে, তখন স্বাভাবিকভাবে এমনকি নিরাপত্তা ভালো পাবেন, শারীরিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তখন এটা ভালো কাজ করে। এখন দেখার বিষয় যে ডিজিটালাইজেশন ইত্যাদির কথা আমি বলছি, এটা শুধুমাত্র যদি আমি আহরণের ক্ষেত্রে রাখি, ব্যয়ের ক্ষেত্রে না নিতে পারি, তাহলে কিন্তু এটা পুরো ফলাফল দিবে না। করদাতাদের আমরা উদ্বুদ্ধ করতে হলে ওইখানে হবে। এনবিআর চেয়ারম্যান জানান, সরকারের কর ছাড়ের প্রবণতার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হচ্ছে না। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে, নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের সাথে পার্সেন্টেজ ধরে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানম বাজেট এবং রাজস্ব আহরণের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নের তাগিদ দেন। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার 2024-এর অগ্রাধিকার সমূহ গুরুত্ব সহকারে বাস্তবায়নের প্রথম বাজেটটা আসছে। সর্বজনীন পেনশন ব্যবস্থা সহ সকল সার্বিক কল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সম্পদ সঞ্চালনা করার চেষ্টা করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রাই আমাদেরকে এনে দিবে উন্নত, সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।